brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। সেবাশ্রয়, এই সেবাশ্রয়ে যারা সেবা নিতে গিয়েছিলেন তারা সেবা পাননি। কি বেরিয়ে আসছে? জি24 ঘন্টায় পর্দাফাঁস হয়েছে। শুধুমাত্র এই বুজরুকি সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার FIR। সুখদেব দাস নামে এক ব্যক্তি, তিনি অভিযোগ করেছেন এবং তার অভিযোগের ভিত্তিতে FIR রুজু হয়েছে ডায়মন্ড হারবার থানায়। অভিষেক এবং অন্যান্যরা ষড়যন্ত্র করে অনুমোদনহীন চিকিৎসা কেন্দ্র পরিচালনা করেছেন। জনস্বাস্থ্য এবং নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনও অভিযোগ উল্লেখ করা হয়েছে। তদন্তভার দেওয়া হয়েছে SDPO-কে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা। কোন কোন ধারা, কত কঠিন ধারা প্রয়োগ করা হয়েছে, সবটা নিয়ে আমাদেরকে আরো আপডেট দেবেন পিয়ালি মিত্র, প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। পিয়ালি, একেবারে দেখো, শুধুমাত্র ভারতীয় ন্যায় সংহিতা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। তোমাকে প্রথমত বলবো BNS এর কোন কোন ধারা, যার মধ্যে প্রতারণা রয়েছে, তার মধ্যে ভুয়ো পরিচয় বা ছদ্মবেশী ধারণ করে প্রতারণার অভিযোগ রয়েছে, জালিয়াতি রয়েছে, জাল নথি ব্যবহার করার অভিযোগ রয়েছে, জাল রেকর্ড সংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে, ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত সামগ্রী ভেজাল বা বেআইনিভাবে ব্যবহার করা, এগুলো BNS এর ধারা। এছাড়া ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টেও কিন্তু তার বিরুদ্ধে মামলা রয়েছে। তার সেটাতে কি রয়েছে, 18C যে ধারা, সেখানে বৈধ লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদন বা ওষুধ ডিস্ট্রিবিউট করা, তার সঙ্গে সঙ্গে লাইসেন্সবিহীন বা আইন বিরুদ্ধভাবে ওষুধ সংক্রান্ত ওষুধ দেওয়া, এবং এই রকম একাধিক ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের ধারা রয়েছে। অ্যাটমিক এনার্জি অ্যাক্টেও মামলা রুজু করা হয়েছে। তার কারণ, কোনোভাবে যদি USGর মতন এই রকম তেজস্ক্রিয় কোনো রকম চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করতে হয়, তারও জন্য কিন্তু নির্দিষ্ট অনুমতির প্রয়োজন হয়। সেই রকম কোনো অনুমতি না নিয়েই সেখানে কিন্তু এক্সরে USGর মতন চিকিৎসা করা হতো। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই কারণে অ্যাটমিক এনার্জি অ্যাক্টেও মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে PCPND অ্যাক্টে, যেখানে বলা হচ্ছে কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়া আল্ট্রাসোনোগ্রাফি বা প্রিনেটাল যে ডায়াগনস্টিক পরিষেবা, সেগুলোকে করা হয়েছিল। ফলে একাধিক ধারা, এবং ন্যাশনাল মেডিকেল কমিশন অ্যাক্ট, এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রী পরিষেবার একেবারে বিভিন্নভাবে তিনি প্রচার করতেন। পরবর্তী সময় তিনি নির্বাচনের আগে আগে আমরা দেখেছিলাম নন্দীগ্রাম, ব্যারাকপুর, এই সমস্ত জায়গায় এই সেবাশ্রয় যে ক্যাম্প, সেটা তিনি চালু করেছিলেন। কিন্তু সেখানে কিভাবে হতো, সেখানে কোনো রকম রেজিস্ট্রেশন নেই, বৈধ ওষুধ দেওয়া হয়নি, কোনো রকম বৈধ অনুমতি না নিয়ে এই ধরনের চিকিৎসা করা হয়েছে, এরকম চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, এবং সেই কারণেই কিন্তু এবং বিজেপি নেতারা বলছেন এটা একটা অর্গানাইজড একটা ক্রাইম হয়েছে, একটা প্ল্যান স্ক্যাম হয়েছে, এমনও কিন্তু অভিযোগ উঠে আসছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে ডায়মন্ড হারবার মডেলের কথা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই মডেলের অন্তর্গতই হচ্ছে এই সেবাশ্রয় প্রকল্প। সেই সেবাশ্রয় প্রকল্প শুধুমাত্র যে ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ ছিল তেমনটা নয়, কিন্তু সঙ্গে নন্দীগ্রামেও শুরু হয়েছিল। ভোটের ঠিক আগে আগে নন্দীগ্রামে মানুষজন তারা তো বিস্ফোরক অভিযোগ করছেন। কি বলছেন তারা, শোনাই। আশ্রম করেছিল, ডুপ্লিকেট আশ্রম। এই আশ্রমে কেউ সেবা পায়নি, আর ওই ওষুধগুলো হচ্ছে হসপিটালের ওষুধ, অরিজিনাল কোনো ভালো ওষুধ নেই। আমরা এই জেনে পালিয়ে এসেছি। কোনো কাজ হয়নি, কোনো ওষুধে কোনো কাজ হয় না, শুধু দালালে ভর্তি, এসব কমিশন খাবে, পয়সা নিবে আগে, পয়সা নিবে। হ্যাঁ, নামে সেবাশ্রম, ওরা পয়সার ধান্দা। আমি গেছিলাম আমার বাড়ির পাশে দুজনকে নিয়ে, কিন্তু এই সেবাশ্রয় প্রকল্পে গিয়ে যেটা দেখলাম, সরকারি হসপিটালে যা ওষুধপত্র সেইগুলোই। তাছাড়া ডাক্তারবাবু যারা আছেন, তারা সরকারি ডাক্তার কি বেসরকারিভাবে কোত্থেকে এনে বসিয়েছে, সে নিয়েও তখনই সংশয় দেখা দিয়েছিল। এখন আর ওষুধ খাচ্ছেন না, তারাও বুঝেছে যে ওষুধের ভেজাল নিশ্চিত রয়েছে। মানে সাধারণ মানুষও বুঝতে পারছেন তাতে ভেজাল ছিল। অনেকে বলছেন যে ওষুধে কাজ হয়নি, কারণ ওষুধ যারা প্রেসক্রাইব করছেন তারা কি আদতে ডাক্তার না। কেউ আয়ুর্বেদিক চিকিৎসক পড়ছেন, কেউ ডেন্টাল পড়ুয়া, তারা করছেন প্রেসক্রিপশন, এমনটাই তো অভিযোগ করছেন সিনিয়র চিকিৎসকেরাই। শোনাই। সেবাশ্রয় 1 আর সেবাশ্রয় 2 যে হলো, সেবাশ্রয় 1-এ 12 লক্ষ মানুষ, সেবাশ্রয় 2-এ 4 লক্ষ মানুষ ট্রিটমেন্ট পেয়েছে। এই ট্রিটমেন্ট কারা দিল? ডেইলি 300-400 করে ডাক্তার, তারা আদেও ডাক্তার ছিল না। 10 থেকে 12% MBBS পাস করা ডাক্তার, এবং
প্রত্যেক দিন প্রায় 200 থেকে 250 করে স্টুডেন্টদেরকে নিজে ক্যাম্প করা হতো। ম্যাক্সিমাম ছিল আয়ুর্বেদিকের স্টুডেন্ট, ছিল হোমিওপ্যাথিকের স্টুডেন্ট, ছিল ডেন্টালের স্টুডেন্ট এবং কিছু এমবিবিএস স্টুডেন্ট। তাদেরকে দিয়ে চিকিৎসা করা হয়েছিল। তারা আয়ুর্বেদিক এবং ডেন্টালের স্টুডেন্ট, তারা মডার্ন মেডিসিনের প্রেসক্রাইব করেছিল। হ্যাঁ, এইটাই বলার যে মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করছে কারা? আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টালের স্টুডেন্টরা, যেটা একদম সম্পূর্ণ মেডিকেলি একদম ইললিগাল। তাদেরকে প্রেসক্রাইব করা হচ্ছে। সেই মানুষগুলোর শরীরের কি ক্ষতি হচ্ছে, তারা কি মেডিসিন দিয়েছে, আমরা যদি সেই পেশেন্টদের বাড়িতে খবর নিই, এমন পেশেন্ট পাবো যে ওই মেডিসিনের সাইড ইফেক্টের জন্য হয়তো অনেক পেশেন্টকে আমাদের দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারে। কথা বলে নেব নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক একেবারে সরাসরি। নীলাদ্রি বাবু, কি বলবেন বলুন তো? মানে সেবাশ্রয় তো নয়, এটা তো মানুষ মারার কল। দেখুন, দুর্নীতির অভিযোগ একরকম, কিন্তু এটা কার্যত যেটা মনে হচ্ছে অভিযোগ থেকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেয়েছেন। কেন খেলেছেন উনিই বলতে পারবেন, কিন্তু মনে রাখতে হবে এই সেবাশ্রয় প্রকল্পটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকল্প ছিল না। তিনি শাসক দলের প্রতিনিধি হওয়া, জনপ্রতিনিধি হওয়ার সুবাদে নিজের ক্ষমতা ব্যবহার করে এই প্রকল্প করেছিলেন। সেখানে যদি ঠিকমতো চিকিৎসা না হয়ে থাকে, যদি আয়ুর্বেদিক ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা করে থাকে বা কোন ছাত্রকে দিয়ে রেকমেন্ডেশন দিয়ে থাকে কি ওষুধ খাবে, সেটা ভয়ঙ্কর ব্যাপার। এ ব্যাপারে আমার বিশ্বাস প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে তদন্তের পর। অভিযোগের ভিত্তিতে এটা একটা ভয়ঙ্কর অভিযোগ। কয়লা চুরি, গরু চুরি, এগুলো তো পাথর চুরি, এগুলো তো হয়েই থাকে, কিন্তু এটা মানুষের স্বাস্থ্য চুরির একটা ঘটনা হইলো। মানে স্বাস্থ্যকেও তিনি চুরি করে দিচ্ছেন, এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। এই ধরনের এটা ভয়ঙ্কর একটা অপরাধ, এবং জনপ্রতিনিধি যদি অপরাধ করেন, তাহলে সমাজে যারা এই ধরনের কাজ করে থাকেন, স্বাস্থ্য নিয়ে যারা ব্যবসা করেন, বুজরুকির ব্যবসা করেন, তারা তো আরো উৎসাহিত হবেন। একটা ভয়ঙ্কর প্রেসিডেন্ট উনি সেট করেছেন। আমার বিশ্বাস প্রশাসনের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবে তদন্তের পর। একদমই, প্রশাসন কি কি ব্যবস্থা নেয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে কিন্তু একাধিক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ করছেন চিকিৎসকেরাই। আরো অভিযোগ সামনে আসছে, শোনাই। যারা প্রেসক্রাইব করেছে তারা কি আদৌ যোগ্য? তো কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তারা প্রেসক্রাইব করতে না। মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করতে গেলে তাকে অবশ্যই মেডিকেল কাউন্সিলের রেজিস্টার ডক্টর হতে হবে, অর্থাৎ মেডিকেল রেজিস্টার নাম্বার থাকতে হবে। মেডিকেল রেজিস্টার নাম্বার পায় কখন? যখন হাউস স্টাফশিপ হয় তখন, তারপর থেকে। সুতরাং হাউস স্টাফশিপের আগে কখনো রেজিস্টার নাম্বার পায় না, আর পেলেও তারা বাইরে প্র্যাকটিস করতে পারে না। ইন্টার্নশিপে তারা হাসপাতালের মধ্যেই করতে পারে। সব থেকে বড় কথা, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি যারা ডাক্তার ছিল, তারা স্টুডেন্ট প্লাস অনেকে ডাক্তারও ছিল, তাদের তো একদম ইললিগাল কাজ এটা। তদন্ত হওয়া উচিত, এবং তদন্তের স্বার্থে যারা ডাক্তার ডিউটি করেছিল ওই 60 দিন এবং 75 দিন, সমস্ত ডাক্তারের লিস্ট আমি হয়তো চেষ্টা করলে সমস্ত ডকুমেন্ট সহ জোগাড় করে দিতে পারবো। সামনে 21শে জুলাই, আর এই 21শে জুলাইয়ের সভা করা যাবে কি যাবে না তা নিয়ে যখন তোড়জোড় চলছে, তারই মধ্যে বলে রাখি, কোর্টের নির্দেশ না মেনে কেন গত বছর 21শে জুলাই সভা হয়েছিল সেই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে। কেন রাস্তা বন্ধ করে গত বছর 21শে জুলাই সভা হয়? 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়বেন। অভিষেকের জন্য অন্য আইনজীবী। অভিষেকের তাহলে আইনজীবীকে আদালতের প্রশ্ন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য কি ছিল, বিচারপতি বা কি বলেন, কি হলো আজকে, অর্ণবাংশুর কাছ থেকে জেনে নেবো। অর্ণবাংশু। শুক্লা, সেটা হচ্ছে ভাইপো এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মান অভিমান, এবং যে কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি কেমিস্ট্রির কোনো কর্মী নই, সেটা হওয়ার পর যখন আজকে এই অবমাননা মামলা, সেই অবমাননা মামলায় 2 জন কন্টেমিনার ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় দাঁড়িয়ে যখন আদালত জিজ্ঞেস করছে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে মামলাকারী আইনজীবীকে, তখন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় চুপ, এবং তার বদলে জুনিয়র কিছু যে লোক বলে, তাহলে আদালত বলে তাহলে তো আমাকে অবমাননা গণনার রুল ইস্যু করতে হবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে কেউ থাকছে না প্রপারলি। কিন্তু আদালত সেটা করেনি। আদালত সময় দিয়েছে 4 সপ্তাহ হলফনামা জমা দেওয়ার জন্য, কিন্তু মান অভিমানের যে পর্ব ছিল সেটা কিন্তু আজকেও দেখা গেল। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই ভাইপোর হয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে দাঁড়া চাইছেন না, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই দাঁড়াচ্ছেন, যারা কালীঘাট শিবিরের হয়ে দাঁড়াচ্ছেন।
বোঝা শুক্লা। যাচ্ছে। অনবাংশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। নীলাদ্রি বাবু, কি বলবেন, মানে অভিষেক বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টা এখনো পর্যন্ত বর্তমান, মানে এই তুতু ম্যামে আমরা ভেবেছিলাম হয়তো থেমে গিয়েছে, কিন্তু আদতে তো হয়নি। যেটা আমার মনে হচ্ছে তৃণমূলটা আদতে দুভাগ হয়নি, 3 ভাগ হয়ে গেছে। একটা যদি ঋতব্রত তৃণমূল হয়, একটা যদি কালীঘাট তৃণমূল হয়, আর একটা কিন্তু অভিষেক তৃণমূল হয়ে গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অভিষেকের দাঁড়াতে না চাওয়াটা এটাকেই দিকে ইঙ্গিত করছে যে তিনি তৃণমূল কংগ্রেস এবং অভিষেককে আলাদা করে দেখছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে আলাদা করে দেখছেন। এটা কিন্তু এই মেসেজ পাঠাবে দলের কর্মীদের কাছে যে অভিষেক মমতা তৃণমূলের অন্তর্গত নন, এবং এটা তাকে আরো আইসোলেট করে দেবে। আমার কোথাও মনে হচ্ছে এই সমস্ত দুর্নীতির ক্ষেত্রে একটা ভিলেন বলে অভিষেককে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে, যাতে বাকি তৃণমূলরা ধোয়া তুলসী পাতা হয়ে ছাড়া পেয়ে যান। এটাই একটা পরিকল্পনা, একটা কৌশল আমি বলবো। কার কৌশল আমি জানি না, কিন্তু অভিষেককে ভিলেন সাজিয়ে বাকি তৃণমূলদের বের করে আনা দুর্নীতির অভিযোগ থেকে তাদের বাঁচানোর একটা পরিকল্পনা চলছে, এবং তার মধ্যেই সম্ভবত কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে। আমার কোথাও মনে হয় ঋতব্রত যে বিদ্রোহ করছেন, এটাও একটা পরিকল্পনার অংশ বেঁচে যাওয়ার জন্য। যার কারণ তাদের বিরুদ্ধে যে জনরোষ, যে দুর্নীতির অভিযোগ, একটার পর একটা পদক্ষেপ হচ্ছে, এফআইআর হচ্ছে, তার থেকে বাঁচার জন্য এই ধরনের তারা একটা মানে মিকি আদতে বিদ্রোহের তৃণমূল কংগ্রেসের ভেসে থাকা বা লড়াইয়ে থাকার একটা চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোন রকম ভাবে সাইড করে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একা, চাপে জর্জরিত, অভিযোগের পাহাড়, এইভাবে কি চেষ্টা করা হচ্ছে? কোনো বিপর্যয়ের সময় একটা ভিলেনের প্রয়োজন হয়। সেই ভিলেনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হিসেবে চিহ্নিত করে ওরা চেষ্টা করছেন যে বাকিদের একেবারে সৎ এবং তাদের দায়িত্বপূর্ণ মানুষ হিসেবে চিহ্নিত করার, যাতে বাকিরা নিষ্কলঙ্ক হয়ে যান ওনাকে কলঙ্কিত করে। এটাই বোধহয় কোথাও একটা চেষ্টা হচ্ছে দলের কিছু নেতার পক্ষ থেকে। আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে সমর্থন করবেন না, কিন্তু তৃণমূল দলের নেতারা এটা করার চেষ্টা করছেন বলে আমার কোথাও মনে হচ্ছে। একদমই। নীলাদ্রি বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। এর আগেও আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি কি বিষয় নিয়ে কি কি জটিলতা তৈরি হয়েছিল, আর তখন অভিষেককে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ কি বলেছিলেন শোনাই। আমি সিদ্ধান্ত নিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেস আমি লড়বো না। এইরকম একটা অ্যারোগেন্ট ছেলে, যার এখনো শিক্ষা হয়নি, যাকে দেখে দলের অনেকে চলে যাচ্ছে, মানুষ ভোট দেয়নি, সে যদি এখনো এরকমভাবে ব্যবহার করে, আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই তো, তাই মামলা ছেড়ে দিয়েছি। আর দিদিকেও বলে দেবো, আপনি যদি অভিষেক করেন তাহলে অভিষেককে নিয়ে থাকুন। এটাও জানুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটা আজকে শেষ হয়ে গেছে। দয়া করে এটা বুঝবার চেষ্টা করুন। আপনি হয় অভিষেককে নিয়ে দিদি করুক, আমাকে অন্তত ছেড়ে দিন। ওর কাছে কর্মচারী হিসেবে থাকতে হবে, থাকবো না। এর পরবর্তী সময় কিন্তু মানভঞ্জন হয়েছিল, কিন্তু তারপরে এই মুহূর্তে আবার যখন আইনের প্রসঙ্গ আসছে তখন কিন্তু আবারও দুটো ভাগ দেখা যাচ্ছে। কি হয় আগামী দিনে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, যেমন নজর থাকবে হুমায়ুন কবিরের দিকে। কারণ কি, তার সেই হুমকি, সেটা ভাঙা হুমকি, আজ এবং কাল হুমায়ুন কবিরকে তলব করা হয়েছে। আজ শক্তিপুর থানায় এবং কাল রেজিনগর থানায় হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী করা বার্তার পরই পুলিশের অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। তবে হুমায়ুন কবির তিনি এখনো অনড় মনোভাব, তিনি বলছেন তিনি যাবেন না। ঠিক কি বলেছেন হুমায়ুন কবির আজকে শোনাই। বিধায়ক হুমায়ুন কবির তিনি বেলডাঙ্গাতে রয়েছেন, তিনি শক্তিপুর থানাতে যাননি এবং তিনি জানাচ্ছেন তিনি যাবেন না। আমি শক্তিপুর থানায় যাব না, ওটা দুদিন আগেই বলে দিয়েছি। ওসির যে ঔদ্ধত্য আচরণ, সে প্রত্যেকটা জায়গায় বলছে সে নাকি হুমায়ুন কবিরের বাপ হয়েছে। সে আমার বাবা তো 2007 সালের 7ই ডিসেম্বর মারা গেছে। এখন নতুন করে একটা বাপ পেয়েছি, কদিন পরেই এসপিকে জানিয়ে বাপের সাথে দেখা করতে যাব। আমি যদি সাঁটা ভাঙা মার দিব বলেছি, সেটার জন্য যখন আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে, তাহলে সে একজন হিন্দু, সে গোটা মুসলমান জাতিকে তুলে, বাপ তুলে, তার 14 গোষ্ঠী তুলে গাল দিচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে কি কমনিয়াল হয় না? আজকে যে আপনি যাননি সেটা আপনি থানাকে জানিয়েছেন? না, প্রয়োজন মনে করিনি। আগামীকাল রেজিনগর থানাতে যাবেন? যাব বলেছি তো, আগের থেকেই বলেছি। 11:30টায় আছে, আজকে ছিল 11টায়, আজকে যাইনি। আগে থেকেই বলেছিলাম যাব না, আগামীকাল রেজিনগরে যাব।
কথা বলে নেব। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। পিয়ালি, তুমি যে প্রশ্নগুলো করছিলে তার পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির কি জবাব দিয়েছেন আমরা সেটা দেখালাম। হুমায়ুন কবির তার যে স্পষ্ট বক্তব্য, তিনি প্রথমত তো কাউকে ভয় পান না, বহুদিন ধরে বলছেন, এবং যা হবে তিনি দেখে নেবেন, সেই অনুযায়ী তিনি লড়বেন। আজ গেলেন না, আগামীকাল তিনি যাবেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, চলন বলন দেখে কি মনে হলো বলো তো? দেখো, হুমায়ুন কবির একটা জিনিস স্পষ্ট যে তিনি খুব বেপরোয়া, এবং তিনি শক্তিপুর থানাতে তাকে তলব করা হয়েছিল, এবং তিনি মুর্শিদাবাদেই রয়েছেন, এবং তিনি নর্মালি আমরা এর আগেও দেখেছি যাদেরকে তলব করা হয় তারা সাধারণত কেন আসতে পারছেন না তার জন্য একটা কারণ দেখিয়ে থানাকে ইনফর্ম করে, সময় চায়। কিন্তু হুমায়ুন কবির তিনি সে সমস্ত কিছু তোয়াক্কা করেন না, এবং তিনি আমাদের ক্যামেরার সামনেও বললেন যে তিনি প্রয়োজন মনে করেননি জানানোর। এবং তোমাকে জানিয়ে রাখি যে শক্তিপুর থানায় যে মামলাটা হয়েছে সেটা কিন্তু রেজিনগরের ঘটনাটা একটা আলাদা। সেখানে তাকে এই ধরনের বিজেপিকে হুমকি দিতে, শাটাভাঙা মারের কথা তিনি বলছেন। এই যে শক্তিপুর থানার যে মামলা সেটা কিন্তু একেবারে আমরা যেটা ক্যামেরাতে দেখলাম যে ওসির বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দিচ্ছেন, ওসি গালিগালাজ করছে বা হুমকি দিচ্ছেন এরকম অভিযোগ করছেন। আদতে হুমায়ুন কবির 7ই মে নারকেলবাড়ি এলাকায় একটা সভা ছিল, সেই সভার একটা ভিডিও সেটা কিন্তু ভাইরাল হয়। সেই সভাতে ওসিকে একেবারে অশ্রাব্য ভাষায় তিনি গালিগালাজ করছেন। এই যে শক্তিপুর থানা, সেই শক্তিপুর থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তার নাম নিয়ে তাকে গালিগালাজ করছেন। এমনকি তাকে সেই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে তিনি লোক নিয়ে এসে এই থানা ঘিরে ফেলবেন, তারপর কলার ধরে তিনি ওসিকে থানা থেকে বার করবেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে একজন বিধায়ক, তিনি একজন রেসপন্সিবল নাগরিক হওয়ার কথা, এখানে তিনি উর্দিধারী একজন পুলিশ অফিসারকে কলার ধরে থানা থেকে বের করে। এর আগে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল ঠিক কিভাবে ফোনে একজন আইসিকে গালিগালাজ করেছেন। তার এই যে ভাইরাল ভিডিও, সেখানেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা যাচ্ছে। সেই মনোভাব বারবার করে দেখা যাচ্ছে। পিয়ালি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর এই জায়গা থেকে হয়তো বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন যে আগের দুর্বল মুখ্যমন্ত্রী ছিলেন, এখন সেটা ভাবলে চলবে না। এই কথাটা মনে পড়ে গেল, কারণ হুমায়ুন কবির তিনি যথেষ্ট বেপরোয়া এখনো পর্যন্ত। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি হুমায়ুন প্রসঙ্গে কি বলেছেন শোনাই। যেখানে যাওয়ার যাক, হুমায়ুন কবির সাহেবকে আমি স্পষ্ট আগেও বলেছিলাম, আবার বলছি, ওই সংখ্যার ভয় দেখাবেন না। কিছু অশিক্ষিত লোককে রাস্তায় নামিয়ে দেবেন, পাংচার ছাপকে, আর তাদেরকে দিয়ে বাড়িঘর ভাঙাবেন, বাস জ্বালাবেন, ট্রেন জ্বালাবেন। ওই যুগ চলে গেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নয়, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, মোদিজির সরকার চলছে। এখানে কিন্তু রাস্তায় নেমে ভাঙচুর করলে তোমার বাড়ি বিক্রি করে টাকার ব্যবস্থা করা হবে, প্রয়োজনে হুমায়ুন কবিরের বাড়ি নিলাম করা হবে। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন। আমি নীলাদ্রি বাবু আপনার কাছে জানতে চাইবো, এই ধরনের বেপরোয়া মনোভাব শুধুমাত্র হুমায়ুন কবির নয়, একাধিক উদাহরণ রয়েছে, ভুরি ভুরি উদাহরণ রয়েছে। সে কারণেই বোধহয় সেই গুন্ডা দমন বিল প্রসঙ্গটা চলে আসছে, তাই নয় কি? না না, সেটা তো ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি বলতে হবে ইনি কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার। এর আগে তিনি হিন্দুদের ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেওয়ার হুঁশকানি দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নেননি মুখ্যমন্ত্রী হিসেবে। এখন শুভেন্দু অধিকারী দাবি করছেন এখন এতদিনে একজন শক্ত হাতে সামলানোর মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পেয়েছে। সেটাও যদি হয়ে থাকে তাহলে সময় এসেছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। তিনি যে ধরনের উস্কানিমূলক কাজকর্ম করেছেন, যে উস্কানি দিয়েছেন, এর জন্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে বাংলার মানুষ সত্যিই দেখার অপেক্ষায় থাকবে। এবং কোন মানুষ যদি মনে করেন তিনি আইনের ঊর্ধ্বে, তিনি পুলিশ অফিসারকে শাসানি দিয়ে ছাড় পেয়ে যাবেন রাজনৈতিক নেতা বলে, তাহলে তার ভুলটা ভাঙানোর দায়িত্ব কিন্তু প্রশাসনের। নাহলে মমতার সাথে প্রশাসনের মানে উস্কানিমূলক রাজনীতির দিন যে শেষ তা ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিচ্ছে বর্তমান সরকার। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।